আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম সৌরভ হাসান। গ্রিন ইউনিভার্সিটির আইন বিভাগে অধ্যয়নরত। লিখছি ঢাকা বিমানবন্দর এলাকা থেকে। বিশেষ কারণে স্টুডিওতে আসা সম্ভব না, তাই আমার ঘটনাটা পড়ে শোনালে খুশি হব। ঘটনার আগের কিছু কথা বলে নিই। এবারের রোজার ঈদে গ্রামের বাড়ি রাজবাড়ি গিয়েছিলাম পরিবারের সবার সঙ্গে ঈদ করতে। ভালোভাবে ঈদ উদযাপন শেষ করলাম। ঈদের ঠিক একদিন পর অর্থাৎ 5 মে সকাল 8টায় আমার ছোট চাচা প্রাইভেট কারে অ্যাক্সিডেন্ট করেন। খবর পাওয়া মাত্রই আমরা চিকিৎসার জন্য আমাদের পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের কোনো এক হাসপাতালে যাই। সঙ্গত কারণেই নামটা বলছি না, তবে রাজবাড়ি ফরিদপুরের বিচক্ষণ শ্রোতারা ইতোমধ্যেই হাসপাতালটা অনুমান করতে পেরেছেন সম্ভবত। আমি ঘটনায় চলে যাই। সেই মেডিকেলে আমার চাচা ভর্তি, নতুন বিল্ডিংয়ের 4 তলায়। প্রতিদিন হাসপাতালের কাজকর্ম সেরে বাড়িতে চলে যাই। সেদিনও যাব ভাবছিলাম, কিন্তু সন্ধ্যার পর এতই বৃষ্টি যে যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলি। ভাবি রাতে কোনো মতে কাটিয়ে দেব। এমনিতেই তো রাজ্জাকি খুব বেশি একটা কষ্ট হবে না। সন্ধ্যার পর থেকেই ঝিরঝির বৃষ্টি হচ্ছিল, মেঘলা আকাশ, একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। রাতে সেই ঝিরঝির বৃষ্টির মধ্যেই হোটেল থেকে খাবার খেয়ে আবার হাসপাতালে ঢুকি। রাত তখন 10টার মতো বাজে। হাসপাতালের লাইটগুলো ধীরে ধীরে নিভিয়ে দেয়া হচ্ছিল। রোগীরা ঘুমোবে তাই। আমি হাসপাতালের এপাশ ওপাশ পায়চারি করছি আর হেডফোনে অল্প সাউন্ডে গান শুনছি। হঠাৎ করে মনে হলো আমার পায়ের সাথে একজনের শরীর লেগেছে। আমি খুব অবাক হলাম, কারণ এটা বারান্দার মতো একটা জায়গা, এখানে একটু আগেও কেউ ছিল না। নিচের দিকে তাকিয়ে দেখি একজন ষাটোর্ধ্ব লোক জুবুথুবু হয়ে হাঁটুতে মুখ গুজে বসে আছে। কান থেকে ইয়ারফোন খুলে লোকটার সঙ্গে কথা বলার চেষ্টা করি। চাচা, এখানে কি করছেন? লোকটার কোনো জবাব নেই। আরও 3 বার ডাকার পর কোনো সারা শব্দ না পেয়ে আমি ওখান থেকে বের হয়ে যাই। ততক্ষণে রাত 12টার কাছাকাছি। আমার ধূমপান করার বদভ্যাস আছে, তখন ধূমপান করার তীব্র ইচ্ছে হচ্ছে, কিন্তু হাসপাতালের ভেতরে ধূমপান করার কোনো পরিবেশ নেই। তাই বাধ্য হয়ে আমাকে নিচে নামতে হলো। রাত অনেকটা হলেও হাসপাতালে সবসময় মানুষের আনাগোনা লেগেই থাকে। কোথাও দাঁড়িয়ে সিগারেট ধরানোর মতো জায়গা নেই। বাইরে যে যাব তখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। তাই মনে পড়ে এই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের কথা। সেখানে গিয়ে ধূমপান করা যাবে। আমি ধীর পায়ে এগিয়ে যাই সেদিকে। আন্ডারগ্রাউন্ড পার্কিংটার একটু বর্ণনা দিই। জায়গা খুবই কম, 5-7টার মতো গাড়ি রাখা যাবে এমন স্পেস। আন্ডারগ্রাউন্ডের অর্ধেক পার্কিংয়ের জায়গা, বাকিটা অন্যান্য জিনিসপত্র রাখার জন্য। মাঝখানে একটা কেচি গেট, ছোট্ট একটা লাইট জ্বলছে। লাইট ছাড়া আশেপাশ প্রায় অন্ধকার। প্রথম সিগারেটটা শেষ হওয়ার আগেই বাইরে বৃষ্টির জোর বাড়তে লাগলো। আমি পার্কিংয়ে আটকে গেলাম, কারণ পার্কিংয়ের গেট থেকে মূল গেটে আসতে হলে আমাকে বৃষ্টির পানি মাথায় নিয়ে আসতে হবে। চাচ্ছিলাম না এই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধাই, তাই সেখানেই রয়ে গেলাম। তখনও ভয় ভীতি কাজ করা শুরু করেনি আমার মধ্যে। আমি প্রথম সিগারেট শেষ করে দ্বিতীয়বারের মতো সিগারেট ধরাতে যাচ্ছি, ঠিক সেই সময় কোত্থেকে যেন বাতাস এসে আগুনটা নিভিয়ে দিল। বাইরে তাকিয়ে দেখি বৃষ্টির জোর আরও বেড়েছে, রীতিমতো ঝড় হচ্ছে। তখন আমার একটু ভয় লাগা শুরু করলো। মেঘের গর্জনগুলো যেন আমাকে বারবার বলছিল, তুই এখান থেকে চলে যা। আমি ধীর পায়ে লাইটার নিয়ে নিচে গিয়ে দাঁড়ালাম। আন্ডারগ্রাউন্ডের মাঝখানে গেটটার ওপাশে তাকিয়ে দেখি একটা ভাঙাচোরা অ্যাম্বুলেন্স সেখানে। পেছনের দিকটা গ্লাস ভাঙা, চাকায় হাওয়া নেই, ফ্লোরের সাথে মিশে গেছে। চারপাশ ভালো করে দেখছিলাম, আর তখনই কেমন ক্যাঁচ ক্যাঁচ একটা শব্দ শুরু হলো। টিনের চালে কেউ হেঁটে গেলে যেমনটা হয় ঠিক তেমন। আমি ঘাড় ঘুরিয়ে অ্যাম্বুলেন্সের দিকে তাকাতেই দেখি অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা আপনা আপনি খুলে যাচ্ছে, খুব ধীরে। শব্দটা ওখান থেকেই আসছে। পেছনের ভাঙা কাঁচ গলে আমার দৃষ্টি চলে গেল আর একটু সামনে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। ভেতরে একটা মানুষের অবয়ব, একটুও নড়ছে না, একদম চুপচাপ বসে আছে।
আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। বের হব কি হব না আমি জানি না। ভয়ে হাত পা কাঁপা শুরু করেছে। তারপর আমার সাথে কি কি হয়েছে আমার মনে নেই, শুধু মনে আছে অ্যাম্বুলেন্সের ভেতরের মানুষের অবয়বটা আর কারো না, হাসপাতালের ভেতরের যেই বৃদ্ধ লোকটা আমার পায়ের সাথে ধাক্কা খেয়েছিল তিনিই সে। তার চোখ মুখ স্বাভাবিক মানুষের মতো না। এবার ভয়ের মাত্রাটা আরো বেড়ে গেল। আমার মনে হচ্ছিল অবয়বটা আমার দিকে এগিয়ে আসছে। এরপর আমার আর কিছু মনে নেই। তারপর হঠাৎ করে ভূমিকম্প হচ্ছে। আমার জ্ঞান ফিরে আসলো। দেখলাম আমি ফ্লোরে বসে আছি, আমার পকেটে থাকা ফোনটা ভাইব্রেট করছে। ফোন বের করে দেখি আমার চাচি কল করেছে। আমি যতটা সম্ভব কণ্ঠ স্বাভাবিক রেখে কথা বললাম। জিজ্ঞেস করলো এতক্ষণ ফোন রিসিভ করিনি কেন। আমি বললাম ঘুমিয়ে পড়েছিলাম নিচে, আসছি এখনই ওপরে। তারপর আর কোথাও তাকাইনি, সোজা দৌড়ে হাসপাতালের ভেতরে চলে যাই। ঘড়িতে তাকিয়ে দেখি রাত 2:30 বাজে। হঠাৎ আমি প্রায় 2.5 ঘন্টার মতো সেখানে ছিলাম। ঘটনা এখানেই শেষ। এই ব্যাপারে জানতে আমি একজনের সাথে কথা বলি। ওই মেডিকেলে আমার এক ফ্রেন্ড পড়াশোনা করে। তার সাথে যোগাযোগ করে যতটুকু জানলাম, ওই অ্যাম্বুলেন্স একটা সড়ক দুর্ঘটনায় ড্রাইভার মারা যায়। অ্যাম্বুলেন্সটা লাশ নিয়ে যাচ্ছিল কোথায় যেন। সেখান থেকেই নাকি ওই অ্যাম্বুলেন্স চলাচলের সময় বিভিন্ন দুর্ঘটনা হতেই থাকতো। পরে বাধ্য হয়ে কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স বন্ধ করে দিয়েছে। এই আমি একটা ইমেল দিয়েই শুরু করছি। ওকে, ইমেলটি পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার। তিনি যেভাবে লিখেছেন আমি সেইভাবেই পড়ছি। কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের পেজগুলোতে এসে আপনি জানিয়ে দেবেন। লিখছেন, হ্যালো রাসেল ভাই, আমি রিয়াদ বলছি। আমি ইউরোপের একটি ছোট্ট দেশ এস্তোনিয়া থেকে লিখছি। আমি ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। চেষ্টা করি এপিসোডগুলো শুনতে, তবে সব সময় কাজের ব্যস্ততার কারণে শোনা হয় না। আমি আপনার সাথে যেই ঘটনাটি বলতে চাইছি সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার নাম রিয়াদ। আমি বর্তমানে ইউরোপের ছোট্ট একটি শহরে বসবাস করি এবং এস্তোনিয়া ফিনল্যান্ড ও রাশিয়ার মাঝামাঝি অবস্থিত, যে দেশের লোক সংখ্যা মাত্র 13 লক্ষ। এদেশে আমি গত 2006 সালে অ্যানথ্রোপোলজির ওপরে মাস্টার্স করার জন্য আসি। বর্তমানে আমি এখানকার একটা শহর যেটার নাম হচ্ছে তালিন, সেখানে বসবাস করছি। আমার লেখাপড়ার বিষয়বস্তু এটার কারণেই আমাকে প্রায় সময় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে রিসার্চ করতে হয়। কিছুদিন আগে আমার প্রফেসরের নির্দেশে আমি ও আমার সাথে আরও 3 জন মিলে তালিন শহরের পাশে ওল্ড টাউন নামে একটি জায়গায় যাই। বলে রাখা ভালো যে এই ওল্ড টাউন জায়গাটি আমাদের পুরান ঢাকার মতন, তবে এখানে খুব কম মানুষ বসবাস করে। বেশিরভাগ বাড়িগুলোই ফাঁকা এবং দেখতে সবগুলো বাড়ি একই রকমের। বাড়িগুলোর পাশে বেশ কিছু পুরনো স্থাপনা। দিনের বেলায় দর্শনার্থীরা ভিড় জমায় এই স্থাপনাগুলো দেখার জন্য। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের অনেক জিনিসপত্র এখানে এই শহরে পাওয়া যায়। সেদিন আমি ও আমার সাথে 3 জন মিলে আমরা একটি পুরনো স্থাপনার মাঝে প্রবেশ করি। যদিও এর আগে অনেকবার অন্য স্থাপনায় গিয়েছিলাম, কিন্তু গবেষণা করেছি, তবে এটা ছিল সম্পূর্ণ ভিন্ন, এক অন্যরকম অভিজ্ঞতা। স্থাপনাটি ছিল 4 তলা বিশিষ্ট। স্থাপনার ভেতরে সূর্যের আলো প্রবেশের কোনো জায়গা নেই কোনো জানালা, একটি মাত্র সিঁড়ি, তাও আবার এতটাই সরু যে একজন মানুষের উঠতে কষ্ট হবে। স্থাপনার আরেকটি চমক হলো সিঁড়িটি শুধু ওপরের দিকেই নয়, বরং মাটির গভীরেও চলে গেছে। মাটির নিচে রয়েছে আরও 2টি তলা। আমাদের প্রজেক্টটা ছিল মাটির নিচের তলার জিনিসপত্র তথ্য নির্ণয় করা। আমাদের 4 জন হাতের টর্চ নিয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাটির নিচতলায় সিঁড়ি বেয়ে চলে যাই। মাটির নিচে প্রথম তলায় কিছু পৌরাণিক জিনিসপত্র থাকলেও দ্বিতীয় তলায় কিছু চমকপ্রদ জিনিস ছিল। তার মধ্যে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার হামলা করা বোমার কিছু অংশ, মানুষের খুলি, কিছু ধাতব পাত্র ও ধাতবের তৈরি বড় বড় কলসির মতো। আমরা আমাদের ডিভাইস দিয়ে জিনিসগুলো পরীক্ষা করতে হঠাৎ একটি জায়গায় আমার চোখ আটকে যায়। একটি মরচে ধরা 4 কোণা ধাতব কৌটা, যেটার গায়ে কিছু একটা লেখা। যে লেখাটা কোনোভাবেই ওই মুহূর্তে লাইটের আলোয় পড়তে পারছিলাম না, কিন্তু কেন যেন আমার খুব আগ্রহ জন্মে সেই ধাতব কৌটাটির ওপর।
হয়তো সেই ধাতব কৌটাটি অন্যান্য জিনিসগুলো থেকে কিছুটা ব্যতিক্রম ছিল। সেই কারণেই আমি ওই ধাতব কৌটাটি কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে ল্যাব টেস্ট করার জন্য আমার সাথে নিয়ে যাই এবং ল্যাবে জমা দিয়ে আমি আমার বাসায় ফিরে আসি। সেদিন একটু রাত করেই ঘুমাই। ঘুমের মাঝে আমি একটি অদ্ভুত রকমের স্বপ্ন দেখতে পাই। স্বপ্নে আমি নিজেকে একটি জঙ্গলের মাঝে একটি লেকের পাশে দেখতে পাই, যেখানে আমি একটি কবরের সামনে দাঁড়িয়ে আছি। সকালবেলা ঘুম ভাঙার পর আমি কোনোভাবেই বুঝতে পারছিলাম না এরকম স্বপ্ন কেন দেখলাম। পরের দিন সকালের নাস্তা সেরেই হাতে একটা কফি নিয়ে ইউনিভার্সিটির দিকে চলে যাই। ল্যাবে গিয়ে আমি কৌটাটি খোলার চেষ্টা করি এবং অনেক চেষ্টার পর ধাতব কৌটাটি অক্ষত অবস্থায় খুলতে সক্ষম হই। জং পড়ে থাকা সেই কৌটাটির ভেতর অনেক পুরনো একটি ছোট্ট কাগজ পাই, যেটা দেখতে কিছুটা পুড়ে যাওয়া কাগজের মতো, অর্থাৎ হলুদ রঙের কাগজে যদি অনেক দিন ভাঁজ করে রেখে দেওয়া হয় তাহলে যেই লালচে ধূসর রং ধারণ করে সেই রকম। দেখে মনে হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা তার আগের সময়কার। কাগজটি খোলার পর আমি একটি অদ্ভুত রকমের নকশা এবং কিছু লেখা দেখতে পাই। লেখাটি রাশিয়ান ভাষায় ছিল, আর আমি এই ভাষা জানি না বলে কাগজটি রাশিয়ান জানে এরকম একজন রিসার্চারের কাছে পাঠিয়ে দেই। সে কাগজটি স্ক্যান করে পরীক্ষা করতে শুরু করে। পরদিন সে আমাকে জানায় যে কাগজের রাশিয়ান ভাষায় তাদের পৌরাণিক এক দেবতার নাম এবং কিছু মন্ত্র আছে। সেই সাথে সেই নকশার কথা জিজ্ঞেস করলে জানা যায় এটি একটি জায়গায় নকশা, যেটা কিনা কেইলা নামে একটি গ্রাম নির্দেশ করে। এটা জানার পর এই বিষয়টি নিয়ে আমাদের টিমের আগ্রহ আরও বাড়তে থাকে। পরদিন সকালে কেইলা গ্রামের উদ্দেশ্যে আমরা রওনা দিই। নকশা থেকে পাওয়া ধারণা অনুযায়ী আমরা গ্রামের ভেতরে একটি জঙ্গল আছে সেখানে যাই। আমরা জঙ্গলের ভেতর প্রায় 2-3 কিলোমিটার হাঁটতে থাকি শুধুমাত্র সেই নকশাটির পরিশেষ দেখব বলে রাখা ভালো, ওই গ্রামের মানুষজনের কাছ থেকে শোনা ওই জঙ্গলে নাকি দিনের বেলাতেও মানুষ যাতায়াত করে না, কি নাকি সমস্যা হয়। আর জঙ্গলটা গাছগাছালিতে এতটাই ঘন যে সূর্যের আলোটুকুও ঠিকভাবে পৌঁছয় না। অবশেষে নকশা অনুযায়ী জঙ্গলের মাঝে একটি জায়গায় রাস্তা শেষ হয়ে যায় এবং অন্য দিক থেকে রাস্তা এসে ঠিক একই জায়গায় মেলে। বলা যায় আমরা একটি গোল চত্বরে পৌঁছে যাই। আমাদের সেখানে ছোট্ট একটি লেক দেখতে পাই, কিন্তু লেকটা দেখার পরেই আমার শরীরটা কেমন যেন করে ওঠে, কারণ ঠিক এইরকম দেখতে একটা লেক আমি গতকাল রাতে স্বপ্নে দেখেছিলাম। লেকের পানি থেকে কেমন যেন তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল, আর লেকের প্রায় শুকিয়ে যাওয়া পানি ছিল কালো বর্ণের। আমার টিমের একজন, যার নাম ছিল অ্যান্ড্রু, সে লেকের ঠিক দক্ষিণ পাশে দুটো গাছের মাঝামাঝি একটি উঁচু জায়গায় আবিষ্কার করে, যেটা কিনা নকশায় নির্দেশ করা ছিল। আর নকশায় এও বলা ছিল যে ওই উঁচু জায়গাতে দেবতার প্রাণ শক্তি লুকায়িত আছে। আমার টিমের অ্যান্ড্রু ছিল ক্যাথলিক আর বাকি দুজন ছিল নাস্তিক। তারা ডিসিশন নেয় যে তারা ওই উঁচু জায়গাটিতে ঘুরে দেখবে কি আছে, কিন্তু আমার কেন যেন খুব বেশি একটা ভালো লাগছিল না। বারবার গত রাতের স্বপ্নের কথা মনে পড়ছিল। খোঁড়াখুড়ি করার যন্ত্রপাতি না থাকায় সেদিন আমরা ফিরে চলে আসি। সেদিন রাতে বাসায় এসে নিজের রান্না ও ডিনার শেষে অনেক লেট হয়ে যায় আমাদের। বিছানায় পিঠ লাগাতেই ঘুম চলে আসে। কখন যে ঘুমিয়ে যায় নিজেই টের পাইনি। সেদিন রাতেও আমি সেই আগের রাতের সেম স্বপ্নটা দেখতে পাই এবং আরও দেখতে পাই যে কে যেন একজন আমাকে বলছে সেই জঙ্গলের মাঝে লেকের কাছে না যেতে, বারবার আমাকে হাত দিয়ে না যাবার জন্য নির্দেশ করছে কিংবা কোনো কিছু বারণ করছে। সকালে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে ঘুম ভাঙে, কিন্তু কোনোভাবেই আমি স্বপ্নের ব্যাপারটা মেটাতে পারছিলাম না। প্রতিদিনের মতো আজকেও আবার ল্যাবে চলে যাই এবং আজকে একটু আগে কাজ শেষ করে আমরা ওই জঙ্গলে বেরিয়ে পড়ি। আমি আবার আমার গত 2 রাতের স্বপ্নের কথাটা কোনোভাবেই আমার টিমের কাউকে বলতে পারছিলাম না, কারণ তারা কেউ আমার কথা বিশ্বাস করবে না। আজকে কেন জানি আমার টিম মেম্বার অ্যান্ড্রু যেতে চাইছিল না, তবে সবার কথায় পরে সে যেতে রাজি হয়। আর আমি কেমন যেন ভয় পাচ্ছিলাম, আবার কৌতূহল হচ্ছিল। মনে হচ্ছিল যদি ভালো একটা কিছু পেয়ে যাই তাহলে আমার থিসিসের কাজে সহায়ক হবে।
যাই হোক, আজকে সমস্ত যন্ত্রপাতি নিয়ে একজনের গাড়িতে চড়ে রওনা হলাম। গ্রামের শেষ অংশে যাবার পর গাড়ি নিয়ে যাওয়া যায় না, তাই গাড়ি রেখে হাঁটা শুরু করলাম। গ্রাম পেরিয়ে জঙ্গলে ঢোকার সময় এক বৃদ্ধের সাথে দেখা। বৃদ্ধ দেখতে কিছুটা কুঁচো হয়ে গেছে, কিন্তু তার সবগুলো চুল দাড়ি পাকেনি, আধা পাকা টাইপের। সে তাদের ভাষায় জিজ্ঞাসা করলো যে কোথা থেকে এসেছি। আমরা আমাদের উত্তর না দেওয়ার আগেই সে বলল, তোমরা যেখানে যাচ্ছ সেখানে যেও না, হয়তো আর ফিরতে পারবে না। কথাটি আমার মনে দাগ কাটলো। আমার সাথে থাকা অ্যান্ড্রুও কিছুটা চমকে গেল। বৃদ্ধ আরও বলল, 5টি নাবালক শিশুকে জ্যান্ত পুঁতে ভুডো থেকে আরও শক্তিশালী করে রাখা হয়েছে। বলে রাখা ভালো, ভুডো একটি প্রাচীন রোমান শয়তান দেবতার নাম। আমরা ওই বৃদ্ধকে কিছু বলার আগেই সে তার মতো চলে যায়। আমরা আমাদের মতো সেই নির্দিষ্ট লেকের পাশে গিয়ে আমাদের যন্ত্রপাতি নিয়ে দাঁড়ালাম। আজকে কেমন যেন লেকের পানি আরও বেশি দুর্গন্ধ আসছিল, আর সূর্যের আলো কম থাকায় কেমন যেন একটা অন্ধকারাচ্ছন্ন লাগছিল সবকিছু। খেয়াল করলাম চারপাশে খুব নিস্তব্ধ, এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছিল না। খুব স্তব্ধতা বিরাজ করছে ওই জায়গাটার চারপাশে। যাই হোক, আমরা আমাদের কাজ শুরু করে দিলাম। যেহেতু জায়গাটা জঙ্গলে, কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, তাই মাটি খোঁড়ার জন্য কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হয়নি। মাটি খোঁড়ার আগে আমরা আবারও সেই নকশার কপিটা বের করে জায়গাটি ঠিক করে নিয়েছি, নিশ্চিত হয়ে নিয়েছিলাম। তারপর আমরা 4 জনই মাটি খোঁড়া শুরু করলাম। প্রায় ঘন্টাখানেক মাটি খোঁড়ার পর সবাই ক্লান্ত হয়ে পড়ি। ছোট একটা বিরতি নিয়ে আবার কাজ শুরু করব বলে আমরা সিগারেট ধরাই। চারপাশের স্তব্ধতা আমাদের কেমন যেন শিহরণ দিচ্ছিল। এর আগেই এইরকম প্রত্নতাত্ত্বিক জিনিস নিয়ে কাজ করেছি, কিন্তু এবারেরটার মতো আগে কখনো এমন থ্রিল অনুভব করিনি। বারবার মনে হচ্ছিল মাটি খোঁড়ার কাজ আমাদের না, আর তাছাড়া প্রফেসর জানলে আমাদের জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে। যাই হোক, সিগারেট শেষ করে আমরা আবার কাজে ফিরলাম। তবে এবার যা দেখলাম তা ছিল আমাদের জন্য অবিশ্বাস্য। মাটি খোঁড়ার আগে উঁচু জায়গাটি যেমন ছিল এখনও তেমনি আছে, একটা খোঁড়ার দাগও নেই। বিষয়টা আমাদের কাছে প্রচণ্ড অবাক লাগলো। 4 জন মিলে 1 ঘন্টা খোঁড়ার পর মাটিগুলো আবার সেই জায়গায় পাশে ফেলেছিলাম, কিন্তু সেই চিহ্নও নেই। সত্যি অবিশ্বাস্য। এই অবাক করা বিষয়টা কেউ বিশ্বাস করতে পারছিলাম না, তাই আমাদের নিজেদের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এদিকে সন্ধ্যা হওয়ার উপক্রম। আমরা সেদিন আর কাজ না করে সেখান থেকে ফিরতে শুরু করলাম। ফেরার পথে যন্ত্রপাতিগুলো যার যার কাঁধে তুলে নিলাম। গাড়ি পর্যন্ত আসতে প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। আমি আবার সেই যন্ত্রপাতি কাঁধে নিয়েছিলাম। এখনও সেই যন্ত্রপাতি আমার কাঁধে নিয়ে আসছি, কিন্তু এবার কেন যেন আগের চেয়ে বেশি ভারী মনে হচ্ছিল। হাঁটার সময় আমার বারবার মনে হচ্ছিল কি যেন আমার ঠিক ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে, আর আমার ঘাড়ে প্রচণ্ড ওজন অনুভব করছিলাম। বারবার চমকে উঠছিলাম আমাদের পেছনে কারো হেঁটে আসার আওয়াজ শুনে। শুকনো পাতার ওপর পা ফেললে যেমন মরমর আওয়াজ হয়, ঠিক সেই আওয়াজ আসছিল আমাদের পেছন থেকে। আমাদের পাশে ঝোপের মাঝ দিয়ে কি যেন দৌড়ে গেল এবং আওয়াজ হচ্ছিল। আমাদের বুঝতে বাকি রইল না যে আমরা কোনো খারাপ একটা জায়গায় চলে এসেছি। এসব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা খুব দ্রুত পা চালালাম, কিন্তু যেখানে 1 কিলোমিটার পথ হওয়ার কথা 15-20 মিনিটে সেখানে 1 ঘন্টা হাঁটার পরও আমরা গাড়ির কাছে পৌঁছাতে পারলাম না। আমরা 4 জনই প্রচণ্ড ঘামছিলাম। গাড়ি স্টার্ট দিয়ে আমাদের টিম মেম্বার প্যাট্রিক এক টানে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তখন আমরা জঙ্গল পেরিয়ে গভীর গ্রামে, যেই দেশে মোট 13 লাখ মানুষ বাস করে, সেই দেশের একটি অজপাড়াকা গ্রামে কজনই বা বাস করতে পারে সেটা খুব সহজে অনুমান করা যায়। আমাদের গাড়ি থেকে আমরা আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছিলাম না। অনেক দূরে উঁচু গির্জা ছাড়া আর কিছুই চোখে পড়ছিল না। কেমন যেন গাড়িটা খুব ভারী হয়ে গিয়েছিল। গাড়ির স্পিড কোনোভাবেই বাড়ছিল না। মনে হচ্ছিল একটা কিছু গাড়িটাকে পেছন থেকে টেনে ধরেছে। মোটামুটি বেশ কিছুক্ষণ পর আমরা শহরে প্রবেশ করি। সেদিন রাতে আমি 1 মুহূর্তের জন্য ঘুমোতে পারিনি। বারবার সেই স্বপ্ন আর স্বপ্নের সাথে মিলে যাওয়া জায়গাটির কথা মনে পড়ছিল। পরদিন সকালে জানতে পারি আমাদের সাথে থাকা আর একজন টিম মেম্বার টেরেন্স গত রাতে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙেছে, আর অ্যান্ড্রু প্রচণ্ড জ্বর। প্যাট্রিকের সাথে কথা বলার পর জানতে পারলাম যে প্যাট্রিক নাকি সেদিন জঙ্গল থেকে ফেরার পথে এক অদ্ভুত রকমের জিনিস দেখে, যেটা কিনা সারা গায়ে ছোপ ছোপ দাগ, মুখটা কিছুটা ঘোড়ার মতো, আর হামাগুড়ি দিয়ে সেই উঁচু জায়গা থেকে পেছন পেছন আসছিল। অ্যান্ড্রু সুস্থ হবার পর ওর কাছ থেকে জানতে পারি আমি যেই স্বপ্ন দেখছিলাম ও নাকি সেম স্বপ্ন দেখেছিল, কিন্তু লজ্জায় কাউকে কিছু বলতে পারেনি। তখন বুঝতে পারি কেন অ্যান্ড্রু
সেদিন যেতে চাইছিল না, কিন্তু দুইজন একই রকম স্বপ্ন দেখা আবার বাস্তবে সেটার সাথে মিল পাওয়া সবকিছুই কি কাকতালীয়? আর প্যাট্রিকের বর্ণনা দেওয়া সেই অদ্ভুত জিনিসটির ব্যাখ্যা, এগুলো সবই কি মিথ্যা? পরে আমরা স্থানীয় লোকজনদের কাছে জানতে পারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক লাশ ওই জঙ্গলের মাঝে লেকে ফেলা হয়েছিল, আর তারও আগে লেকের ওপর উঁচু জায়গাটাতে কজন মহিলা 5টি বাচ্চাকে জ্যান্ত পুঁতে ফেলেছিল তাদের ভুডু নামের দেবতাকে সন্তুষ্ট করার জন্য। আর তারপর থেকেই ওই জায়গাটি অভিশপ্ত জায়গা হিসেবে পরিচিত আর পরিত্যক্ত ঘোষণা করা হয়। আমরা এখনো যখন সেই দিনটির কথা ভাবি, তখনই আমাদের সেই রহস্যের হাতছানি দেয়। আমি এখনো আমার স্বপ্ন আর বাস্তবতার কোনো ব্যাখ্যা, কোনো সুরাহা পাইনি। এই ছিল ঘটনা, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন। আমার যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, ভূত.com এর সকল লিসেনার্স এবং টিম মেম্বার্সদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা আর শুভকামনা নিয়ে শুরু করছি আজকে। আশা করি আপনিও অনেক ভালো আছেন ভাইয়া, কারণ জানি আপনি সব সময় ভালোর দলে থাকেন। আমি ডাক্তার আনিকা নাওয়ার, ভালোর দলে থাকা মানুষদের একজন। আজকে আবার সময় করে লিখতে বসেছি। কত সুন্দর আমাদের এই পৃথিবী, সুন্দর আমাদের সময়গুলো, আমাদের এই পরিচিত ভুবনের প্রতিটি মুহূর্ত চিরচেনা, অতি আপন, কিন্তু অতি পরিচিত এই মুহূর্তগুলোর সাথে হঠাৎ যদি সম্পূর্ণ অদেখা কোনো ভুবনের সংযোগ ঘটে যায়, যদি সামনে চলে আসে এমন অযাচিত কোনো অস্তিত্ব যাকে এই লৌকিক ভুবনে দেখতে পাওয়ার কথা নয়, তখনই বোধহয় অবতারণা ঘটে অলৌকিকের। আজকে এমনই এক অলৌকিক ঘটনা শেয়ার করতে চাই ভূত.com পরিবারের সাথে। আশা করি ঘটনাটি আপনার ভালো লাগবে আর লিসনারদের সাথে শেয়ার করবেন। ঘটনাটি সংগ্রহ করেছি আমার এক নিকট আত্মীয়র কাছ থেকে, যার পরিবারের একজন পূর্বপুরুষের সাথে এই ঘটনাটি ঘটেছিল, এবং তার একান্ত অনুরোধেই আমি চরিত্রগুলোর ছদ্মনাম ব্যবহার করে ঘটনাটি বর্ণনা করছি। সরাসরি আসল ঘটনায় চলে যাই। সময়কালটা তখন 1940 কি 1945-এর মধ্যেই হবে। পাবনা জেলার রামনগর গ্রামের কথা বলছি। সেই গ্রামের দুরন্ত দুই তরুণ, মোবারক আর নূর সালাম, অত্যন্ত ভালো বন্ধু তারা, এবং বয়সটা ওদের দুরন্তপনার। দুজনেই 18 থেকে 22 বছরের মধ্যে। পাশাপাশি বাড়ি হওয়াতে ছেলেবেলা থেকেই একসাথে বড় হওয়া, পড়াশোনা, কাজে যাওয়া আর অবসর সময়ে বিভিন্ন রকম অ্যাডভেঞ্চার করেই কাটত ওদের। যে সময়টার কথা বলছি, সেই সময়ে কিশোর তরুণদের বিনোদন বলতে ছিল মাঝরাতে মাছ ধরতে যাওয়া, ভরা বর্ষায় ভীষণ খরস্রোতা নদী সাঁতরে পার হওয়া, শীতের সময় বাওরে বিলে বুনো পাখি শিকার করা। এদিক থেকে ওরা ছিল বেশ দুঃসাহসী, অ্যাডভেঞ্চার প্রিয়। ভূত আর অলৌকিককে খুব একটা বিশ্বাস ছিল না। রামনগর গ্রামের শেষ সীমানায় ছিল একটা বিশাল বাওর। শীতকালে সেই বাওর পূর্ণ হয়ে যেত নানা রকম দুর্লভ সব শীতের পাখি দিয়ে। কিন্তু সেই বাওরে পৌঁছানোর জন্য পার হতে হতো বিশাল একটি জঙ্গল। পারতপক্ষে দিনের বেলাতে কেউ জঙ্গলের ধারে কাছেও যেত না, আর রাতের বেলায় তো প্রশ্নই উঠত না, কারণ ওই জঙ্গল নিয়ে নানা রকম ভৌতিক কাহিনী প্রচলিত ছিল। যারাই ওই জঙ্গলে বা তার আশেপাশে যেত, তাদের অনেকেই অদ্ভুত আর ব্যাখ্যাতীত নানা রকম অভিজ্ঞতার সম্মুখীন হতেন। বিভিন্ন সময়ে কিছু মানুষ নাকি রাতের বেলা ওই জঙ্গলে শর্টকাট রাস্তা ধরেছিল দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য, কিন্তু তারা নাকি আর কখনোই গন্তব্যে পৌঁছায়নি। তাদের কোনো হদিসও মেলেনি। যাই হোক, একবার এক শীতকালে হলো কি, বন্ধুদের এক গল্পের আসরে অশরীরী নিয়ে নানা তর্ক বিতর্কে মুবারক আর নূর সালামকে তাদের কিছু বন্ধু চ্যালেঞ্জ ছুড়ে দিল যে যেহেতু তারা সাহসী, ভূতে বিশ্বাস করে না, তাই তাদেরকে এক শীতের রাতে ওই জঙ্গল পেরিয়ে বাওরে যেতে হবে, এবং তারা যে বাওরে গিয়েছিল সেটা প্রমাণস্বরূপ 2-1টি শীতের পাখি শিকার করে আনতে হবে।
মুবারক ও নূর সালাম এতটাই অ্যাডভেঞ্চার প্রিয় ছিল যে চকচক করে উঠল তাদের চোখ। তারা 7-5 না ভেবেই এই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলল। তারা আসলে রাতের বেলা ওই জঙ্গলে যেতে হবে এটা নিয়ে খুব একটা চিন্তিত ছিল না, কারণ আদতে তারা অলৌকিককে বিশ্বাসই করত না। যাই হোক, দুই বন্ধু খুব দ্রুত প্ল্যান করলো যে রাতের আধারেই অর্থাৎ রাতেই তারা বাওরে যাবে। বাসার বড়রা যদি জানতে পারে এই প্ল্যানের কথা তাহলে তাদের কখনোই যাওয়া হবে না। তাই দুজন ঠিক করলো গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন ওরা দুজন বের হবে। যেই কথা সেই কাজ। নির্ধারিত রাতে সবাই ঘুমিয়ে যাবার পর মুবারক ও নূর সালাম বেরিয়ে পড়ল। রাত আনুমানিক 12টা হবে। ভয়াবহ রকম শীত পড়েছে সেই রাতে। তাপমাত্রা হয়তো 10 ডিগ্রিরও নিচে নেমে গেছে। ভয়ঙ্কর শীতে হু হু করে কাঁপতে কাঁপতে ওরা জঙ্গলের কাছে পৌঁছে গেল। ওদের সাথে পাখি ধরার ফাঁদ আর পুরনো আমলের একটি শটগান আর স্বল্প আলোর একটি টর্চ লাইট। শীতের পরিষ্কার আকাশে ঝলমলে জ্যোৎস্না, কিন্তু এত বেশি ঘন কুয়াশা যে 2 হাত দূরের জিনিসও ভালো মতো ঠাহর করা যায় না। কনকনে শীতের রাতে ঝকঝকে চাঁদের আলো আর ঘন কুয়াশার সাদা চাদর ভয়ানক অদ্ভুতুরে এক দৃশ্যপট তৈরি করল। ওরা দুজন জড়সড় হয়ে কাঁপতে কাঁপতে গ্রামের বড় রাস্তা থেকে নেমে মাটির রাস্তা ধরে জঙ্গলের গভীরে প্রবেশ করল। এইবার কিন্তু ঘন গাছের আড়ালে চাঁদে ঢাকা পড়ে গেল। ওরা টর্চ আর মৃদু আলোয় সামনে এগোতে থাকলো। হঠাৎ নূর সালাম দাঁড়িয়ে গেল। মুবারক ওর দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালে নূর সালাম বলে উঠল, আমরা ছাড়া এখানে আরো কেউ আছে আমি নিশ্চিত। মুবারকও দাঁড়িয়ে একটু বোঝার চেষ্টা করতেই স্পষ্ট টের পেল ওদের কিছুটা পেছনে জঙ্গল থেকে একটা অস্বাভাবিক লম্বা, অত্যন্ত শীর্ণকায় মানবাকৃতির একটি কুঁচকুঁচে কালো অবয়ব রাস্তায় বেরিয়ে এসেছে। নিকষ কালো অন্ধকারে ভালো করে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু হতবাক হয়ে ওরা লক্ষ্য করল ওই প্রায় 10 ফুট লম্বা অবয়বটির সাথে একটি চতুষ্পদ পশুর মতো আরো একটা কিছু আছে। এই প্রথমবারের মতো ওরা দুজন একসাথে উপলব্ধি করতে পারল যে কি বোকামিটাই না ওরা করেছে এই জঙ্গল নিয়ে সব ঘটনাকে অবিশ্বাস করে। অস্বাভাবিক লম্বা সেই অবয়বটি হঠাৎ তার শীর্ণকায় একটি বাহু উঠিয়ে সরাসরি ওদের দুজনের দিকে নির্দেশ করল, যেন দেখিয়ে দিল ওদেরকে। আর সেই অশরীরীর নির্দেশে ওই পশুটি তাদের দিকে এগিয়ে আসলো। ওটা যদি কুকুর হয়ে থাকে তাহলে ওটা কমপক্ষে একটি বাছুরের সমান বড় হবে। ধবধবে সাদা ওই পশুটি অলৌকিক স্বরে গর্জন করে উঠল। ওটার টকটকে লাল চোখের জলজলে হিংস্র চাহনি স্পষ্টই বুঝিয়ে দিল যে এই জগতের কেউ নয়। আস্তে আস্তে এগিয়ে আসছে ওটা। ভয়াবহ আতঙ্কে নূর সালাম ও মুবারক আবিষ্কার করল ওরকম পশু একটা নয়, আরো আরো অনেক 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 পশু বের হয়ে আসছে বনের ভেতর থেকে। চারিদিক থেকে ঘিরে ফেলেছে ওদেরকে অন্য জগতের ধবল সাপদগুলো। একযোগে আর্তনাদ করে উঠল ওগুলো একত্রে। প্রচন্ড ভয়ে থরথর করে কাঁপছে দুজন। এখনই বোধহয় ওগুলো ঝাঁপিয়ে পড়বে ওদের দুজনের ওপরে। বাঁচার বোধহয় আর কোনো আশা নেই। ওদের এই ভয়াবহ আতঙ্ক দেখে হঠাৎ তীব্র জান্তব ও পাশবিক স্বরে হেসে উঠল পিছনে দাঁড়িয়ে থাকা সেই কালো শীর্ণকায় মূর্তিটি, যেটা খুব মজা পেয়েছে ওদের আসন্ন মৃত্যু আতঙ্ক দেখে। এইবার শেষ চেষ্টা হিসাবে মুবারক নূর সালামের হাত ধরে টান দিয়ে প্রাণপণে ছুটতে লাগলো। ঊর্ধ্বশ্বাসে দুজনে ছুটছে আর যত দোয়া কালাম জানা আছে সব পড়ছে। বুঝতে পারছে পেছনে ছুটে আসছে ওই জিনিসগুলো। চারিদিক থেকে যখন ওদের সম্পূর্ণ ঘিরে ফেলেছে সাপদগুলো, আর কোনো রাস্তা নেই, তখন হঠাৎ ওরা দেখল জঙ্গলের মধ্যে বিরাট এক অশ্বত্থ গাছ এবং তার ঠিক নিচেই একটা বিশাল কুয়া। আর সেই কুয়ার নিচ থেকে বিচ্ছুরিত হচ্ছে মৃদু একটি আলোক রশ্মি। ওরা আর কোনো উপায় না পেয়ে
দেরি না করে প্রাণ বাঁচাতে কুয়ার গায়ে বাঁধানো ইট বেয়ে তরতর করে নিচে নেমে গেল। কুয়ার পাশে মাটিতে পড়ে রইল ওদের শটগান, টর্চ আর পাখি ধরার ফাঁদ। শীতেও দরদর করে ঘেমে উঠল দুজন। কুয়ার একদম নিচে মাটিতে পৌঁছাতে ওরা অবাক হয়ে খেয়াল করলো কুয়ার দেয়াল থেকে একটা সুড়ঙ্গ চলে গেছে মাটির নিচ দিয়ে। আলোটা ওই সুড়ঙ্গ দিয়ে আসছে। ওরা কি করবে বুঝতে না পেরে সুড়ঙ্গ বরাবর এগুলো থাকলো। জাস্ট একটা বাঁক ঘুরতেই ওরা দেখলো একটা ছোট্ট গুহার মতো জায়গা। আরো বিস্ময় অপেক্ষা করছিল ওদের জন্য। ওরা দেখলো সেই গুহায় টিমটিমে একটি প্রদীপ জ্বালিয়ে বিশালাকার একটি পুঁথির মতো পুস্তকের ওপর ঝুঁকে রয়েছেন একজন বৃদ্ধ, যেন অত্যন্ত মনোযোগের সাথে পড়ছে সেই গ্রন্থটি। ধবধবে সাদা কাপড় পরা সেই বুজুর্গ ব্যক্তির পোশাক, মাথার বিরাট পাগড়ি, বিশালাকার সফেদ দাড়ি ও চুলে ঢেকে যাওয়া নিখুঁত সুন্দর চেহারা এবং জীর্ণ হলুদ বর্ণ ধারণ করা পুঁথিটি এবং তার বসে বসে সেই পুঁথি পড়ার ভঙ্গিটি স্পষ্টই বলে দিচ্ছিল যে তিনি ওই সময়ের ওই স্থানের কেউ নন, হতেই পারেন না। মুবারক শুকনো গলায় বলে উঠল, কে কে ওখানে? ওদের প্রশ্ন শুনে ধীরে ধীরে মুখ তুলে ওদের দিকে তাকালেন বৃদ্ধ। নিষ্পৃহ আর শূন্য একটা দৃষ্টি তার কাচের স্বচ্ছ দুই চোখে। সম্পূর্ণ অচেনা এক ভাষায় ওদের দুজনকে ধমক দিয়ে উঠলেন। এরপর স্পষ্ট বাংলা ভাষায় ওদের গ্রামের স্থানীয় ভাষাতেই ধমক দিয়ে উঠলেন। বললেন যে এটা ফাজলামি করার জায়গা না, এবং তিনি বলেন যে ঘুরে বসো আর দোয়া কালাম পড়তে থাকো, কোনো মতেই বাইরে যাবে না। যেন বাইরে থেকে ওদের সাথে কি হয়েছে তা সম্পর্কে সবকিছুই জানেন সেই বৃদ্ধ। এই চিন্তা করার সময় নেই। মুবারক আর নূর সালাম দ্রুত বৃদ্ধের দিকে ঘুরে পেছন ফিরে বসে কালিমা আর জানা সব দোয়া কালাম পড়তে থাকলো। সময় যেন থমকে গেছে। বাইরে থেকে ভেসে আসছে শত শত অজানা সাপদের ভয়াবহ গর্জন আর ঝড়ের মতো তাণ্ডবের আওয়াজ। কতক্ষণ চলে গেল ওরা জানে না। পেছনে তাকানোর কোনো সাহস নেই। দুজনের তন্দ্রা নেমে এলো চোখে। হঠাৎ আবার বৃদ্ধের ধমক। এখনই বের হয়ে যেতে বললেন তিনি। সোজা চলে যেতে বললেন, ডানে বাঁয়ে কোনো দিকে না তাকিয়ে। এক্ষুনি বের হতে হবে, এই মুহূর্তে। হঠাৎ ওরা শুনল ফজরের আজানের শব্দ ভেসে আসছে। ওরা দুজন বেরিয়ে যাবার আগ মুহূর্তে ওই বুজুর্গকে ধন্যবাদ দিতে যেই ঘুরবে তখনই গমগম কণ্ঠস্বর পিছনে না তাকানোর জন্য হুঙ্কার দিল সে। এবং আজকের এই ঘটনা বাইরের কাউকে না জানাতেও সাবধান করে দিল আরো একবার। সোজা যেভাবে নেমেছিল সেই পথেই উঠে যেতে বলল। অন্ধকার আছে তখনও, কিন্তু কোনো সমস্যা হলো না। বাসায় না পৌঁছানো পর্যন্ত ছুটতে থাকলো ওরা ততক্ষণ, এবং বড়রা ততক্ষণে উঠে পড়েছে। ওরা বাসার কাছে পৌঁছেই ভীষণ অসুস্থ বোধ করল। মুবারকের চলে আসলো উচ্চ মাত্রার জ্বর, আর নূর সালামের অবনতি এবং বমি হতে থাকলো। বড়দের হাজার প্রশ্নের পরে ওরা কোনো উত্তর দিল না যে কি হয়েছে, কোথায় গিয়েছিল। কিন্তু অবস্থা বেগতিক দেখে হুজুর ডাকা হলো। হুজুর গোপনে ওদের সাথে কথা বলে বুঝলেন প্রথমে ভয়ঙ্কর খারাপ কিছুর খপ্পরে পড়েছিল ওরা। প্রাণটা হয়তো ওই রাতেই চলে যেত, কিংবা হয়তো হারিয়ে যাওয়া মানুষগুলোর মতো ওদের আর কখনোই ফিরে পাওয়া যেত না। ওই রহস্যময় বুজুর্গ ব্যক্তিটি ওদেরকে কুয়ায় আশ্রয় দিয়েছেন। সেই যাত্রায় সে কারণেই তারা প্রাণে বেঁচে গেছে। যাই হোক, হুজুরের রুকাইয়াতে আস্তে আস্তে ওরা সুস্থ হয়ে ওঠার পর ওদের মনে পড়ে যায় যে ওদের শটগান, পাখি ধরার অস্ত্র আর টর্চ লাইট সব ওই কুয়ার পাশে ফেলে এসেছিল ওরা। একদিন ওরা সাহস করে আরো কিছু লোকজন নিয়ে সেই জিনিসগুলো ফিরে আনতে গেল। ঠিক সেই কুয়ার পাশে পড়ে থাকার কথা ছিল সেগুলোর। সেই বিরাট অশ্বত্থ গাছের নিচে জিনিসগুলো যেভাবে পড়েছিল সেভাবে আছে, কিন্তু সেখানে আদৌ কোনো কুয়া নেই। মুবারক, নূর সালাম একে অপরের দিকে হতবিহ্বল হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, কিন্তু টু শব্দটি করল না তারা। ওদের জিনিসগুলো নিয়ে দ্রুত বাড়ি ফিরল ওরা। এরপর ওদের বন্ধুরা পাখি না আনতে পারার জন্য যতই ওদের খেপালো না কেন, ওরা একটিও উচ্চবাচ্য করল না। ওদের আচরণের সাথে যা একেবারেই মিলল না। বন্ধুরাও তাদের এই পরিবর্তনের জন্য খুবই অবাক হয়েছিল। দুরন্তপনা ওদের চলে গিয়েছিল একেবারেই। এরপরের কাহিনীটি খুব ছোট,
বন্ধুদের কোনো এক আড্ডায় অশরীরী অলৌকিক এই সমস্ত প্রসঙ্গ উঠলে খুব কৌশলে এড়িয়ে যেত ওরা দুজন। আর ভূতে বিশ্বাস করে কি না করে সরাসরি জানতে চাইলে শুকনো একটা হাসি দিয়ে চুপ হয়ে যেত। নূর সালাম আর মোবারক অনেক দিন পর্যন্ত গোপন রেখেছিল ঘটনাটি। পরে হয়তো বৃদ্ধা অবস্থায় বংশধরদের কাছে এই ঘটনাটি বলে গিয়েছিল তারা। ঘটনার সমাপ্তি এইখানেই, কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়ে গেল ভূত.com টিম আর লিসেনারদের কাছে। সেদিন রাতের সেই কালো অবয়ব আর তার পোষা সাপদগুলো কি অন্য জগৎ থেকে এসেছিল? আর এই অসহায় তরুণকে আশ্রয় দিয়ে বাঁচিয়ে দেয়া সেই রহস্যময় বৃদ্ধই বাকে লৌকিক আর পরলৌকিক এই দুই জগতের সেতু বন্ধন করেছিল যে সেই গায়েব হয়ে যাওয়া রহস্যময় কুয়াটি কোথায়? প্রশ্ন রয়েই গেল। হ্যামলেটের একটি লাইন বলে শেষ করছি, There are more things in heaven and earth. আসলে এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমাদের দৃষ্টিতেই অর্থাৎ দৃষ্টির আড়ালেই থেকে যায়, থাকে না কোনো ব্যাখ্যা। আল্লাহ তাআলা সবাইকে অনেক অনেক ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই কামনায় শেষ করছি। ডক্টর আনিকা নাওয়ার, DMCH, অ্যাসিস্ট্যান্ট সার্জন, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ।